প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করছি এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ এর ক্লাস 3। আচ্ছা, চলো প্রশ্নগুলো দেখে নেই। তবে প্রশ্নগুলো দেখে নেওয়ার আগে একটা জিনিস কিন্তু সবাইকে একটু খেয়াল রাখা উচিত। সেটা হচ্ছে এই প্রশ্নগুলো, এখানে ইন্টারভিউ এর প্রশ্নগুলো কিন্তু খুব বেশি এটা ভেরি করে না। আমরা যখন এমসিকিউ গুলো প্র্যাকটিস করেছি দেখেছি যে ওটার অ্যান্সার একটাই হয় বা মোর দ্যান ওয়ান, খুব রেয়ার কেসে হয়। কিন্তু ইন্টারভিউ এর এই প্রশ্নগুলোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই প্রশ্নগুলো কিন্তু ম্যান টু ম্যান ভেরি করে এবং অ্যান্সার গুলো কিন্তু ম্যান টু ম্যান হতে পারে। সুতরাং প্রশ্ন যখন আমরা করছি তখন কিন্তু সেই সম্ভাবনাগুলো ডিসকাশন করে দিচ্ছি যে এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু এরকমও হতে পারে। সুতরাং এইখানে সব প্রশ্নগুলোই আলাদা আলাদা ভাবে অ্যান্সার করা যেতে পারে, সেই আলোচনাটা আমরা করব। এবং প্রত্যেকটা প্রশ্নই এই জন্য গুরুত্বপূর্ণ। যখন খেয়াল রাখবে, এখানে কিন্তু এমসিকিউ এর মতো ইম্পর্টেন্ট মানে একটা অপশন নয়। এখানে এই প্রশ্নগুলোকে আমরা বিভিন্ন ভাবে ট্রিট করি, বিভিন্ন ভাবে আলোচনা করি, সেই দিকটা খেয়াল রেখে কিন্তু সবকটা প্রশ্ন দেখা উচিত। আচ্ছা, ঠিক আছে, আর কথা না বাড়িয়ে চলো তাহলে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, ইন্ট্রোডাকশনের সময় আমরা যেটা এর আগেও দেখেছি, এর আগের ক্লাসেও দেখেছি যে ইন্ট্রোডাকশনের সময় আমরা কিছু আলোচনা করি এবং প্রথম থেকে কিভাবে সেটা হবে সেটা আমরা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের মাধ্যমে, অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে নিয়ে কিন্তু আমরা সেই প্রশ্নগুলো তৈরি করছি। তো চলো সেভাবেই আজকেরটাও তৈরি করি। এরপর থেকে হয়তো আমাদের ইন্ট্রোডাকশন পর্যায়টা থাকবে না, শুধু প্রশ্ন নিয়ে ডিসকাশন হবে। আচ্ছা, অ্যাসপিরেন্ট অ্যাসপিরেন্ট বলছে মে কাম ইন স্যার। তো এক্সপার্ট তখন বলছে কাম ইন। অ্যাসপিরেন্ট বলছে গুড মর্নিং স্যার। এক্সপার্ট গুড মর্নিং, বি সিটেড। তখন কিন্তু এই যে বি সিটেড এর পরে অ্যাসপিরেন্ট থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এরকম ইন্ট্রোডাকশনটা আমাদের হয়ে গেল। আমাদের এবার প্রশ্ন উত্তর পর্বের জন্য আমরা তৈরি, যে আমাদের কিছু প্রশ্ন করবে। এবার প্রশ্নগুলো কিন্তু আমরা এর আগে আলোচনা করেছি, তোমরা দেখেছো এর আগের দুটো সেটের মধ্যে যে প্রশ্নগুলো কিন্তু খুব মানে আমাদের একটু আলোচনার ছলেই হয় সেই প্রশ্নগুলো। আচ্ছা, এক্সপার্ট দেখো কি বললো। এক্সপার্ট ফার্স্ট এক্সপার্টের কোশ্চেন্স, তিনজন এক্সপার্ট, আর বলেছি তিনজন এক্সপার্টের মধ্যে চারজনও থাকতে পারে। তো ফার্স্ট এক্সপার্টের কোশ্চেন গুলো কি কি ছিল দেখো। এক্সপার্ট, ইন্ট্রোডিউস ইউর সেলফ ব্রিফলি। আচ্ছা, তোমার পরিচয় দাও সংক্ষেপে। তখন অ্যাসপিরেন্ট হিসেবে তুমি যেটা বলতে পারো, তুমি অন্যভাবে বলতে পারো। তো অ্যাসপিরেন্ট হিসেবে তোমার যেভাবে বলা উচিত সেটা হচ্ছে, দেখো মাই নেম ইজ, তুমি বললে। আচ্ছা, আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স ইন ইংলিশ লিটারেচার। এখানে কিন্তু দেখো মাস্টার্স অনেকের বিএ থাকতে পারে, সেটা তখন বলবে ব্যাচেলার ডিগ্রি বলবে। আচ্ছা, মাস্টার্স ইন ইংলিশ লিটারেচার ফ্রম, এখানে ইউনিভার্সিটির নাম দিলে, অ্যান্ড অলসো হোল্ড এ বিএড ডিগ্রি ফ্রম ড্যাশ ইউনিভার্সিটি। তো এখানে বিএড থাকতে পারে, আবার এমএড থাকতে পারে। তাহলে এখানে কিন্তু আমাদের এই জায়গাটা আমাদের নিজেদের সেভাবে সাজিয়ে নিতে হবে। বললাম না যে জায়গাটা ম্যান টু ম্যান ভেরি করে, এবং এই প্রশ্নগুলোর ক্ষেত্রে না, এটা তো ইন্ডিভিজুয়াল প্রশ্ন হচ্ছেই, সাবজেক্ট টপিকের প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্ন ম্যান টু ম্যান ভেরি করে অ্যান্সার দেওয়া যেতে পারে। আচ্ছা, আই ওয়ান্ট টু বি টিচার অ্যান্ড টিচ দ্য ইয়াং স্টুডেন্টস। এখানে কিন্তু এই যে ইন্ট্রোডাকশনের সঙ্গে আমার যে উদ্দেশ্যটা আছে টিচিং এর, সেটা কিন্তু আমরা বলে নেব এখানে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, কি হবে, টিচ দ্য ইয়াং স্টুডেন্টস, টিচিং ইজ নট অনলি প্রফেশন টু মি। এটা শুধুমাত্র এটাকে আমি পেশা হিসাবে দেখি না, ইট ইজ এ রেসপন্সিবিলিটি টু গিভ প্রপার এডুকেশন টু আওয়ার ফিউচার সিটিজেন্স অ্যান্ড বিল্ড এ হেলদি নেশন। তাহলে এই পারপাসটা, আমার ইন্টারভিউয়ে আসার পারপাসটা কিন্তু আমি ক্লিয়ারলি বলে দিলাম যে হ্যাঁ, আমার ইন্টারভিউয়ে আসার পারপাসটা কিন্তু হচ্ছে টিচিং, এবং টিচিং এর সঙ্গে সঙ্গে আমি এটা করতে চাই। এবার সেই এই যে আমি আরেকটা জায়গা, সেটা হচ্ছে আমি এটাকে অন্যভাবে ডিসক্রাইব করতে পারি, যেটা তোমরা অন্যভাবে শিখেছো, সেই জায়গাগুলোকে কিন্তু এখানে প্রেজেন্ট করা। আচ্ছা, তাহলে আমরা এখানে ফার্স্ট এক্সপার্টের প্রশ্ন আরম্ভ করে দিলাম, এবং আমরা আমাদের ইন্ট্রোডাকশনটাকেও দিয়ে দিলাম, ইন্ট্রোডাকশনের সঙ্গে সঙ্গে আমাদের অ্যাড করে দিলাম। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার দেখো পরের কোশ্চেনটায় এক্সপার্ট কিন্তু তোমার কাছ থেকে শুনলেন যে তুমি একজন টিচার হতে চাও। এইবার তোমাকে কিন্তু অটোমেটিক্যালি যে পরের প্রশ্নটা আসছে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান ইংলিশ টিচার। আচ্ছা, ঠিক আছে, তুমি ইংলিশ টিচার হতে চাও কেন, ইংলিশ নিয়ে পড়াশোনা করেছো কেন, এটা তো একটা উদ্দেশ্য আছে। তো সেটা একটু বলো তাহলে শুনি। তখন অ্যাসপিরেন্ট হিসাবে তোমার যে উত্তরটা থাকবে, স্যার, English is a global language. The students will learn about the global literature, will gather knowledge about the other countries.
Besides, some students are afraid of English as it is their second language. So I want to teach them English joyfully. তো এই জায়গাটা কিন্তু আমাদের তখন আমরা ইয়ে করতে পারি, এই জায়গাটাকে আমাদের মডিফাই করে আমরা নিজের মতো করে করতে পারি। আচ্ছা, এখানে যেটা জিনিস আমাদের শেখার সেই জিনিসটা হচ্ছে যে আমাদের নিজের মতো করে বলাটা কিন্তু নিজের মতো করে হবে, লাইনে কনস্ট্রাকশনটা নিজের মতো করে হতে পারে, কিন্তু অবশ্যই অ্যাপ্রোচটা ক্যাজুয়াল হবে। আমরা ক্যাজুয়াল অ্যাপ্রোচ বলতে গিয়ে সেই আমাদের ইয়েগুলোকে বলবো, কিন্তু আমাদের সেন্টেন্সগুলোকে বলবো। আচ্ছা, এর সঙ্গে কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি। দেখো, এই প্রশ্নের শেষে, প্রশ্ন উত্তর পর্বটা শেষে, ইন্টারভিউটার শেষে এই প্রশ্নগুলোই আবার দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে প্রশ্নগুলোকে তৈরি করবে এবং পজ করে করে আমার এই প্রশ্নের উত্তরগুলো দেবে। মনে করো আমি এই প্রশ্নটা আবার রাখবো, এক্সপার্ট, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান ইংলিশ টিচার? তখন তুমি এটা পজ করে তোমার মতো করে সাজিয়ে যে উত্তরটা তৈরি করেছো সেটা দেবে। এটা সাপোর্ট নিতে পারো, আমাদের অ্যান্সারটা সাপোর্ট নেওয়া যেতে পারে বা এটাই বলা যেতে পারে, কোনো অসুবিধে নেই। তো এটাই হচ্ছে আমাদের ব্যাপার। তো এটা কিন্তু তোমাদের আবার একটা মানে আর একটা এক্সামও হচ্ছে, মানে ভাইবাটা এখানে হয়ে যাচ্ছে, এরকম একটা ভাবে ভাবে আমি এক্সপার্ট, আমি প্রশ্নগুলো করছি এবং সেটা নিয়ে। আচ্ছা চলো, সেটা পরে হবে, পরে দেখতে পারবে। তো সেকেন্ড এক্সপার্ট আমাদের কিন্তু এটা বললো এবং এটার আমরা সরি, এক্সপার্টের সেকেন্ড কোশ্চেনটা এটা ছিল বললেন এবং হচ্ছে কিন্তু আমাদের সেই জায়গাটা আমরা অ্যান্সারটা দিয়ে দিলাম। আচ্ছা, এক্সপার্টের থার্ড কোশ্চেন কি ছিল? ওকে, সাপোজ আ স্টুডেন্ট অফ ইউর ক্লাস ইজ নট পেইং অ্যাটেনশন টু ইউর ক্লাস, হোয়াট উইল ইউ ডু? তখন বলবে যে দেখো, তোমার ক্লাসে কেউ অ্যাটেনশন দিচ্ছে না, তুমি তো টিচার, তুমি ইংলিশ নিতে গেছো সাবজেক্ট, তোমার ক্লাসে কেউ অ্যাটেনশন দিচ্ছে না, তুমি কি করবে? তখন অ্যাসপিরেন্ট হিসেবে তোমার কি উত্তর থাকবে? অ্যাসপিরেন্ট হিসেবে তোমার উত্তর থাকবে যে স্যার, আই ট্রাই টু সার্চ ফর দ্য রিজন why he is not paying attention to the class. Actually, there are some topics in which they may lose interest. If I found he is not getting interest in the topic, I will apply different methods like storytelling, group discussion, and the likes. If I found his attention is due to some personal or any other reasons, I will counsel him after the class. সুতরাং এটা একটা মডেল আমাদের অ্যান্সার, যে আমি তার সেই পেইং অ্যাটেনশন দেওয়ার কারণটা আমি খোঁজার চেষ্টা করব। দেখা গেল অনেকগুলো টপিক আমাদের থাকে, পড়ানোর সময় অনেকগুলো টপিক থাকে, যে টপিকগুলো হয় কি একটু ডিফারেন্ট, বাচ্চারা সেই জায়গাটায় মনোযোগ দিতে চায় না। তো সেটার ক্ষেত্রে বিভিন্নভাবে যে উপায়ে আমি হয়তো পড়াচ্ছি সেই উপায়টা থেকে একটু বেরিয়ে এসে অন্য উপায়ে তাকে পড়ানো, এই মেথডটাকে অ্যাপ্লাই করবো। যেমন স্টোরি টেলিং, সেটারই একটা স্টোরি টেলিং এর মাধ্যমে সেটাকে বোঝানোর চেষ্টা করবো, গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তাদেরকে এনগেজ করার চেষ্টা করবো, এন্ড দ্য লাইকস। তারপরে দেখা গেল যে না, তার প্রবলেমটা হচ্ছে এই রিলেটেড, ক্লাস রিলেটেড নয়, সাম পার্সোনাল অর এনি আদার রিজনস। তখন কি করবো? আই উইল ট্রাই টু কাউন্সেল হিম, মানে ওকে ডেকে নিয়ে আসবো, ঠিক আছে তুমি ক্লাসের পরে আমার সঙ্গে দেখা করবে, তখন তার সঙ্গে আলোচনা করবো, তার সঙ্গে তার সমস্যাটা শোনার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। এই জায়গাটা কিন্তু আমাদের হচ্ছে যদি অ্যাটেনশন না দেয় তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা এভাবে আসে, আমাদের অ্যান্সারটাকে এভাবে দিতে হয়। তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নিবে। আচ্ছা, এবার আসি পরেরটাতে। ফার্স্ট এক্সপার্টের কোশ্চেনটা শেষ হয়ে গেল, এবার সেকেন্ড এক্সপার্টের কোশ্চেন গুলো। এক্সপার্ট, হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার? এবার কিন্তু তোমাকে ধরে ফেললো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে, যে তোমার কি এটা সম্পর্কে কোনো ধারণা আছে? আজকে আর গ্রামার নিয়ে ধরেনি এই আমাদের অ্যাসপিরেন্টকে। তখন অ্যাসপিরেন্টের অ্যান্সার কি? ইয়েস স্যার, আই এম ইন্টারেস্টেড ইন দ্য literary history of English. I read about it when I was studying BA or MA. আচ্ছা, তো এখানে কিন্তু আমরা পাচ্ছি যে আমাদের তুমি একটা আগ্রহ প্রকাশ করলে যে হ্যাঁ আমার এই টপিকটা ভালো লাগে, আপনি প্রশ্ন করতে পারেন। আমি এটা বিএ ক্লাসে এবং এমএ ক্লাসে যখন ছিলাম তখন এটা পড়েছি। স্বাভাবিক, তোমাকে এটা করতেই হবে, কারণ না হলে তো তুমি তো বলতে পারো না যে না আমি লিটারি হিস্ট্রিটা আমি অতটা ভালো লাগে না, তো সেটা কখনোই ঠিক হবে না। তো এটাকে আমাদের কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে এবং এর অ্যান্সারটা এভাবে আসবে। এবার তোমাকে প্রশ্ন করে বসলো, হুইচ ইভেন্ট ইজ টেকেন অ্যাজ দ্য বিগিনিং অফ রোমান্টিক এরা? আচ্ছা, কোন ঘটনা দিয়ে কিন্তু রোমান্টিক এরাটাকে সূচনা করা হয়? আচ্ছা, তখন তোমার প্রশ্ন, স্যার, দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস ইজ টেকেন অ্যাজ দ্য বিগিনিং অফ রোমান্টিক এরা।
তো আমরা জানি যে লিরিক্যাল ব্যালাডের পাবলিকেশন দিয়ে কিন্তু রোমান্টিক এরাটার সূচনা করা হয়। তো তুমি সেটাই বললে, সেটাকে একটু অন্যভাবেও তোমার মতো করে তুমি সাজিয়ে বলতে পারো। আচ্ছা, সেটা নিয়ে প্রিপেয়ার থাকো, আমরা প্রশ্নের সুযোগ দেবো, তোমরা বলার সুযোগ রাখবে, এটা রেডি করে রাখা যেতে পারে। আচ্ছা, এক্সপার্ট তখন জিজ্ঞেস করলেন, ডু ইউ রিমেম্বার দ্য ইয়ার? আচ্ছা, তোমার কি মনে আছে যে রোমান্টিক এজের ইয়ারটাকে আমরা কত সন ধরি, সেই পাবলিকেশনটাই বা কত সনে? তখন অ্যাসপিরেন্ট হিসেবে তোমার অ্যান্সার, ইয়েস স্যার, ইট ওয়াজ 1798। আমরা যেটাকে লিরিক্যাল ব্যালাডসের পাবলিকেশন বলি। আচ্ছা, এর সঙ্গে কিন্তু আরেকটা জিনিস আমাদের কানেক্টেড থাকে, ফ্রেঞ্চ রিভলিউশন। সেটা হচ্ছে আমরা জানি 1789, সেটা কিন্তু খেয়াল রাখবে যে ওই এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন আমরা এরপরে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে আলোচনা করবো, তখন কিন্তু এই জায়গাগুলো আসবে ডিটেইলে, সেই জায়গাগুলো একটু বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যতটা পারি। আচ্ছা, এবার এই এক্সপার্ট কিন্তু হচ্ছে জিজ্ঞেস করলেন, আমরা অ্যান্সারটাও দিয়ে দিলাম। আবার এক্সপার্ট কিন্তু তোমাকে আর একটু তোমাকে বলছেন, এবার জিজ্ঞেস করছেন, আচ্ছা, টু পোয়েটস কোলাবোরেটেড এন্ড পাবলিশড দ্য লিরিক্যাল ব্যালাডস। আচ্ছা, ওয়ান ইজ ওয়ার্ডসওয়ার্থ এন্ড দ্য আদার। আচ্ছা, তখন তোমার অ্যাসপিরেন্ট হিসেবে, স্যার, দ্য নেম অফ দ্য আদার পোয়েট ইজ কোলরিজ, হি অলসো কন্ট্রিবিউটেড সাম পোয়েমস ইন দ্য বুক। তাহলে আমরা অ্যান্সারটা জানি এবং অ্যান্সারটা আমাদের মতো করে বললাম। এবং অ্যান্সারটা কিন্তু আমি আবার বলছি যে এই অ্যান্সারটাই যে হবে সেটা নয়। এক একজনের অ্যাপ্রোচটা ক্যাজুয়াল বলতে গিয়ে এক একজনের সেন্টেন্সগুলোর গঠন কিন্তু আলাদা রকম হতে পারে। যে তুমি তোমার মতো করে ওটাকে বললে, এটাই অ্যান্সার, তুমি তোমার মতো করে সাজালে। তো সেভাবে সাজিয়ে নাও, প্রস্তুত থাকো, আমরা সেটা নিয়ে ইন্টারভিউ নিতে আসছি সবার শেষে, ভিডিওটা শেষে। আচ্ছা, তো 7 নাম্বারটা গেল আমাদের। আচ্ছা, নাম্বার 8, এক্সপার্ট এবার বলছে, হাউ মেনি পোয়েমস ডিড হি কন্ট্রিবিউট? আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থ কটা, সরি, কোলিস কটা কন্ট্রিবিউট করেছে, তোমার মনে আছে? কারণ অ্যাসপিরেন্ট হিসেবে তুমি বলে, স্যার, কোলিস কন্ট্রিবিউটেড 4 পোয়েমস। আচ্ছা, এর সঙ্গে তোমার আরেকটু সুযোগ হলো যে, না, আমি একটু জানি, যদি সুযোগটা থাকে, কোন সুযোগটা, যে তোমার জানা আছে 4টা পোয়েম কোনটা এবং 4টা পোয়েমের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট। তুমি বলে নিলে, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেইনার ইজ দ্য মোস্ট নোটেবল অ্যামং দেম। এই যে এই জায়গাটা কিন্তু তুমি এডিশনাল করে দিলে এবং আরেকটা এডিশন করে দিলে যে, না, আমি এটাও জানি, ওয়ার্ডসওয়ার্থ কন্ট্রিবিউটেড 19 পোয়েমস। এটা কিন্তু এডিশনাল অ্যান্সার হয়ে গেল। কেন? এই টপিকের সঙ্গে রিলেটেড আমাদেরকে বোঝানো যে, না, আমি ব্যাপারটা সম্পর্কে আমার ধারণা আছে এবং একটু ভালো ধারণাই আছে, আর একটু বলে দিলাম যে এইটাই। আপনি প্রশ্ন করার আগেই একটু বলে দিলাম ধারণা। তবে সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই একটা এরকম না যে আমি জানি একদম, আপনি আপনাকে বলছি, বরং একটু যে, না, ইনফরমেশনটা দেওয়া, এবং আমরা জানি যে অ্যাপ্রোচটা কিরকম হয়। আচ্ছা, আচ্ছা, এবার প্রথম 2 বা 3টে ভিডিওতে আমরা দেখেছি। আচ্ছা, এক্সপার্ট এবার বলছে, ডু ইউ রিমেম্বার এনি পোয়েম বাই ওয়ার্ডসওয়ার্থ? আচ্ছা, তুমি তো বললে যে মানে কোলরিজের কবিতাটার নাম যখন বলে ফেললে, আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থের কবিতাটার নাম বলো শুনি এবার তাহলে। মানে অ্যাসপিরেন্ট হিসাবে তখন বললে, ইয়েস স্যার, ওয়ান্স পোয়েম ইজ টিনটন অ্যাবে। তখন এরকম আমরা টিনটন অ্যাবে বললাম, লাইন্স যদি পারো গোটা লাইনটাও তুমি, এই কবিতাটার গোটা নেমটাও তুমি বলে দিলে। আচ্ছা, এবার এক্সপার্ট কি জিজ্ঞেস করলেন, এক্সপার্ট, আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং ফ্রম গ্রামার। আচ্ছা, গ্রামার থেকে তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। তখন অ্যাসপিরেন্ট হিসাবে তোমার বলে, শিওর স্যার, আই ট্রাই মাই বেস্ট। এই যে এখানে তোমাকে বলতে হবে যে, হ্যাঁ, আমি কিন্তু চেষ্টা করব, আমি যতটা পারি চেষ্টা করব, আপনি গ্রামার থেকে বলেন, করতে পারেন প্রশ্ন। আচ্ছা, এবার চলে আসি, ধরো, আচ্ছা, কি কি প্রশ্ন করলেন। এবার এক্সপার্ট দেখো, মেক এ সেন্টেন্স উইথ হ্যাভ অ্যাজ দ্য মেইন ভার্ব। আচ্ছা, হ্যাভটা মেইন ভার্ব হিসেবে ইউজ করে তুমি বলো। আমরা সাধারণত হ্যাভকে অক্সিলারি ভার্ব হিসাবেই জেনারেলি আমরা বেশি দেখি, হ্যাভের ইউজটা। আচ্ছা, তাহলে মেইন ভার্ব হিসাবে তোমাকে ব্যবহার করতে বলছে। Aspirant, sir, one such example is I have a black cat. এই যে এখানে কিন্তু হচ্ছে এই হ্যাভটাকে আমরা মেইন ভার্ব হিসেবে ইউজ করলাম। তো এটাই আমাদের, সেভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে এই হ্যাভটাকে। এইরকম টুকিটাকি প্রশ্ন, যে তোমাকে কিন্তু দেখো, এই প্রশ্নগুলোকে দেখলে মনে হয় কিন্তু একটু মানে সাধারণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলোর কিন্তু একদম বেসিক প্রশ্ন। যে বেসিক প্রশ্নগুলোর জন্য তোমাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। যে বেসিক প্রশ্ন, যে এই জিনিসটা জানে নাকি। ইন্টারভিউ সাধারণত খুব একটা ডিফিকাল্ট জিনিস নিয়ে যে চর্চা হবে, যে না, একটা ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে তোমার সঙ্গে চর্চা হচ্ছে, এটা নয়। বেসিক জায়গাগুলো তোমার ঠিক আছে কিনা, তুমি একটা মানে আপ টু ক্লাস 12 ইয়ে করতে যাচ্ছ, টিচিং করতে যাচ্ছ, সেখানে বেসিক জায়গাটা ঠিক যদি না থাকে, তাহলে তো একটা অসুবিধা। তাহলে তোমাকে এগুলো কিন্তু জিজ্ঞেস করবে। এর সঙ্গে দেখো, আরেকটা জিজ্ঞেস করলো প্রশ্ন,
এক্সপার্ট ওকে। নাও মেক এ সেন্টেন্স উইথ হ্যাভ অ্যাজ পজিটিভ ভার্ব। হ্যাভটাকে পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার করে দেখাও তো। আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখেছি পেনকে ভার্ব হিসেবে ইউজ করা, এখানে দেখো হ্যাভকে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করতে বলছে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু থাকে, মানে গ্রামারের প্রশ্নগুলো কিন্তু এরকম আমরা বলতে চাচ্ছি। আচ্ছা, ট্রান্সিটিভ ভার্ব নিয়ে দেখছি, ইন্ট্রান্সিটিভ ভার্ব নিয়ে দেখছি আমরা এর আগে ভিডিওতে, সেগুলো দেখে নেবে। আচ্ছা, এসপিরেন্ট কি বললো, স্যার ওয়ান সাচ সেন্টেন্স ইজ আই হ্যাড মাই হেয়ার কাট। আমি আমার চুলটা কাটিয়েছি। এই যে এখানে কিন্তু হ্যাড এর ইউজটা কিন্তু আমরা পাচ্ছি পজিটিভ ভার্ব হিসাবে। তো এই জায়গাটা কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। তাহলে আমাদের এক্সপার্ট যিনি দ্বিতীয় এক্সপার্ট তিনি কিন্তু আমাদের বললেন যে এই গ্রামারের প্রশ্ন জিজ্ঞেস করলেন এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন জিজ্ঞেস করলেন এবং খুব সুন্দর সুন্দর করা প্রশ্ন জিজ্ঞেস করলেন। কিন্তু আমাদের এরকম প্রশ্নই কিন্তু আমাদের মেন্টালি প্রস্তুত থাকতে হবে, কোনো জটিল থিওরি নিয়ে ডিসকাশন নয়, আমরা আগেই আলোচনা করলাম। তো এরকম কিছু প্রশ্ন যেটা তাদের মধ্যে জানা উচিত, আমরাও সেগুলো অবশ্যই জানার চেষ্টা করব। আচ্ছা চলো এবার পরের প্রশ্ন। এবার সেকেন্ড এক্সপার্টের প্রশ্ন হয়ে গেল, থার্ড এক্সপার্ট এবার প্রশ্ন করবেন। ওনার কোশ্চেনগুলো দেখি। এক্সপার্ট, থার্ড এক্সপার্ট বললেন, এক্সপার্ট হু ইজ ইউর ফেভারিট বেঙ্গলি পোয়েট। এবার কিন্তু চলে আসলো বেঙ্গলি পোয়েট কে, ফেভারিট বেঙ্গলি পোয়েট। আচ্ছা, তখন অ্যাসপিরেন্ট হিসাবে তোমার যেটা অ্যান্সার থাকবে বা দেখো কিরকম হতে পারে। মাই ফেভারিট বেঙ্গলি পোয়েট ইজ রবীন্দ্রনাথ ট্যাগর। I like him not only as a poet but also as a novelist, a short story writer, a song composer, and overall a philosopher. তাহলে এখানে কিন্তু আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে জানি এবং রবীন্দ্রনাথ সম্পর্কে যে অনেক কিছু একটু বলেও দিলাম যে হ্যাঁ উনিকে তো পোয়েট হিসাবে আমি খুব ভালোই লাগে, তার সঙ্গে উনি কিন্তু এরকম এরকম কিছু এডিশনাল ইনফরমেশন থাকলে কিন্তু সেগুলোকে দেওয়া যেতে পারে। কারণ সেক্ষেত্রে হবে কি, যদি আমরা এখানে দেখা গেল রবীন্দ্রনাথ বললাম যে মাই ফেভারিট পোয়েট ইজ রবীন্দ্রনাথ ট্যাগর, তাহলে কি হবে দেখো, তাহলে কিন্তু প্রশ্নের সংখ্যাটা বাড়বে, সময়টা যখনই দেখো কমে যাবে। হ্যাঁ, তুমি এই প্রশ্ন এই বাড়তি জিনিসগুলো বললে না, তখন কিন্তু তোমার দুটো, একটা হচ্ছে তোমার যে একটা ভয় পাচ্ছ বলতে গিয়ে কিছু, সেটা একটা প্রকাশ পাবে। আর একটা প্রকাশ পাবে হচ্ছে, আর একটা জিনিস অসুবিধা হবে, সেটা হচ্ছে তোমার এই টাইপের ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আরো অনেকগুলো চলে আসবে তখন। কারণ এখানে তুমি চাচ্ছ যে টাইমটা একটু বেশি নেক, আমি আমার এফিসিয়েন্সিটা একটু দেখাই, আমি জানি এ সম্পর্কে কিছু বলি। তাহলে এই সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা করলে তাহলে সময়টাও একটু এগিয়ে গেল, প্রশ্নের সংখ্যা তখন আমাদের ভালো হলো এবং কোয়ালিটিটা ভালো হলো। তুমি কোয়ালিটিটা, ইন্টারভিউয়ের যে কোয়ালিটিটা হওয়া উচিত সেটা মেনটেন করলে, শুধুমাত্র ওয়ান ওয়ার্ড দিয়ে নয়, জাস্ট একটু এডিশন দিয়ে এই জায়গাটা কিন্তু আমরা বলছি যে এটা কিন্তু একটা ওয়ার্ডেও শেষ করা যেত, রবীন্দ্রনাথ ট্যাগর বলেই কিন্তু শেষ করা যেত, কিন্তু সেক্ষেত্রে একটু এডিশন থাকা ভালো, মানে ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন দেওয়া ভালো। আমরা এটাকে এভাবে করার চেষ্টা করেছি, তোমরাও সেটাকে সেভাবে সাজিয়ে নিয়ে সেটাকে করার চেষ্টা করবে। তো এবার চলো পরে দেখি থার্ড এক্সপার্ট কি জিজ্ঞেস করেন। থার্ড এক্সপার্ট এবার জিজ্ঞেস করলেন, এক্সপার্ট দেখো এনি মডার্ন বেঙ্গলি পোয়েট অফ ইউর চয়েস। আচ্ছা, তোমার বেঙ্গলি পোয়েট, মডার্ন বেঙ্গলি পোয়েট সম্পর্কে কাউকে জানো নাকি? স্বাভাবিক প্রশ্ন, কিন্তু এগুলো এগুলো সচরাচর করা হয়ে থাকে। অ্যাসপিরেন্ট তখন বলেন, এবং মডার্ন পোয়েটস আই লাইক জয় গোস্বামী, শঙ্খ ঘোষ, শ্রীজাত, অলদো দেয়ার আর মেনি আদার রিনাউন্ড পোয়েটস। ঠিক আছে, যদিও অনেক রিনাউন্ড পোয়েটস আছে, তো তার মধ্যে আমার এরাদেরকে পছন্দ। তো এই জায়গাটাকে আমরা তুলে ধরলাম, কারণ মডার্ন পোয়েটদের মধ্যে আমরা অনেকেই দেখি, রবীন্দ্রনাথকে শুধু সবাই পছন্দ করেন, কিন্তু মডার্ন পোয়েটদের মধ্যে তুমি তোমার পছন্দের নামগুলোকে দিয়ে দিলে। আচ্ছা, তো 14 এটা আমরা প্রশ্নটা পেয়ে গেলাম। 15, আর ইউ ইন্টারেস্টেড ইন এনি আদার থিংস অর এনি আদার হবিস। আচ্ছা, তোমার কি এই পড়াশোনা তো ঠিকই আছে বুঝলাম, কিন্তু অন্যান্য হবি গুলোতেও কোন রকম কোনো ইন্টারেস্ট আছে নাকি? তখন অ্যাসপিরেন্ট হিসাবে বললে, স্যার আই লাইক টু রিসাইট পোয়েমস, দো আই এম নট এ গুড রিসাইটার, আই রিসাইট পোয়েমস ইন মাই লেজার টাইম। তুমি এভাবে বললে যে হ্যাঁ আমি পোয়েট্রি রিসাইটেশন বলি, তো কেউ সং বলতে পারে, কেউ অন্যান্য বলতে পারে। তো এরকম করে তখন তাকে সেই জায়গাটাকে তুলে ধরতে হবে যে আমার এক্সট্রা গুণের মধ্যে এটা আছে, এটাকে আমি বলতে পারি ভালো। তুমি না যদি পারো, তোমাকে তো অবশ্যই কিছু শিখে যেতে হবে, সেটা রিসাইটেশন হতে পারে, এটা একটা ইজি টেকনিক, সেই রিসাইটেশনের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। বা তুমি যদি অন্য কিছু পারো সেটা সম্পর্কেও তুমি বলে দিতে পারো। সুতরাং এইগুলো কিন্তু ম্যান টু ম্যান ভেরি করবে। আমরা এইগুলোকে একটা জেনারেল কনসেপ্ট, মানে জেনারেল ভাবে দেওয়ার চেষ্টা করছি যে হ্যাঁ এরকম একটা দেওয়া যেতে পারে।
আচ্ছা, এবার রিসাইটেশন যখন বললে তখন কিন্তু অটোমেটিক্যালি এক্সপার্ট তোমাকে বললো যে রিসাইট এ পোয়েম অফ ইউর চয়েস। তখন কিন্তু তোমাকে রিসাইটেশন করতেও বলতে পারে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে অ্যাসপিরেন্ট তখন কি করবে, একটা তোমার যে পছন্দের কবিতাটা আছে সেই কবিতাটা তোমাকে রিসাইটেশন করে শোনাতে হবে। তাহলে এটাই হচ্ছে, এই রিসাইটেশনটা দিয়েই কিন্তু শেষ হচ্ছে। এবার তাহলে এই প্রশ্নগুলোই আমাদের ছিল। এই প্রশ্নগুলো আবার আমি প্রশ্নগুলো করছি, এটা এইভাবে তোমরা সেভাবে সাজিয়ে নাও, মনে করো আমি এক্সপার্ট এবং আমি এই প্রশ্নগুলো করছি, তোমরা তোমাদের মতো করে উত্তর দাও। অ্যাসপিরেন্ট, এক্সপার্ট, কাম ইন, গুড মর্নিং, বি সিটেড। আচ্ছা, ইন্ট্রোডিউস ইউর সেলফ ব্রিফলি। এক্সপার্ট তখন দেখো, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান ইংলিশ টিচার? Okay, suppose a student of your class is not paying attention to your class. What will you do? Have you any idea about history of English literature? Which event is taken as the beginning of Romantic era? Do you remember the year? Two poets collaborated and published the lyrical ballads. One is Wordsworth and the other. How many poems did he contribute? Do you remember any poem by Wordsworth? I want to ask you something from grammar. Make a sentence with have as main verb. Okay, now make a sentence with have as causative verb. Who is your favorite Bengali poet? Any modern Bengali poet of your choice? Are you interested in any other things or any other hobbies? Okay, recite a poem of your choice. তো এই প্রশ্নগুলো ছিল, নিজের মতো করে পজ করে দিয়ে প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারো, তাহলে এক কাইন্ড অফ মানে ওয়ান কাইন্ড অফ প্রিপারেশন হয়ে যাবে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু করব, প্রস্তুত থাকো। এটা দেখো এই টেকনিকটা তোমাদের কাজে দেয় কিনা। যদি কাজে না দেয় অন্য টেকনিক জানো তো, মানে অ্যাজ এ টিচার বা উড বি টিচার আমাদের কিন্তু এই টেকনিকগুলো, ভ্যারাইটিস অফ টেকনিক ফলো করতে হয়, আমরা কিন্তু করি। তো সেটাই, এটা একটা টেকনিক যদি কাজে লাগে তো এই টেকনিকটা নিয়ে আলোচনা করবো, না হলে অন্য টেকনিক আবার ব্যবহার করতে হবে। কিন্তু এটা একটা সেফ টেকনিক, যে প্রশ্নগুলো কেউ করুক আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেই। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। Please subscribe the channel Let's Learn Blooming Birds and stay tuned.